বর্তমান স্বামীজি সমকালীন সৰস্বতীদেৱ ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ঠাইৰ পৰা অহা সাধুসকল ডিব্ৰুগড়ৰ বাহিৰৰ যিসকল ব্যক্তি ইয়াত এই সাধুসভাৰ জন্মশতাব্দী উপলক্ষে আহি ইয়াত সমবেত হৈছে তেখেতসকল প্ৰত্যেককে মই মোৰ আন্তৰিক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ। মই অসমীয়াতে কৈছোঁ, মোৰ কথাখিনি আপোনালোকে হয়তো কেতিয়াবা বুজাত বহুতৰে অসুবিধা হ'ব বুলি মই অনুভৱ কৰিছোঁ, কিন্তু মোৰ উপায় নাই। মই বেঙালী ভাষাত যিটো পাওঁ সেইটো সুন্দৰকৈ ক'ব নোৱাৰোঁ, বিভিন্ন ধৰণৰ চিন্তাবিলাক খেলি মেলি হৈ যাব পাৰে। গতিকে মই অসমীয়াতে কৈছোঁ, ইয়াৰ কাৰণে আপোনালোকে ক্ষমা কৰে। মই আশ্ৰমৰ প্ৰতিষ্ঠাতা যিজন প্ৰতিষ্ঠান গ'ল তেখেতৰ আত্মাৰ চিৰশান্তি কামনা কৰিছোঁ। তেখেতে য'তেই আছে কৃষ্ণসকলক আশীৰ্বাদ বৰষণ কৰক। মই মোৰ নিজা গুৰু, মই মোৰ ক'বলগীয়া কথাখিনি কোৱাৰ আগতে মই মোৰ নিজা গুৰুৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাইছোঁ আৰু মহাপুৰুষ মাধৱ গুৰুজনাই ৰচনা কৰা নামঘোষাৰ এই ঘোষাৰ যোগেদি মই মোৰ গুৰুজনাৰ প্ৰতি সেৱা জনাইছোঁ। জয় গুৰু শংকৰ সৰ্বে গুণাকৰ যাকে ঋণ এনেকেও পাম, তোহাৰী চৰণত ৰেণু অতপতি ভাৰে কৰোঁ প্ৰকাশ। মই যে মাধৱ গুৰুজনাৰ নামঘোষাৰ পৰা এই চাৰি শাৰী পাঠ কৰিলোঁ বা গালোঁ, ইয়াৰ মূল কাৰণটো হ'ল মহাপুৰুষ শংকৰদেৱে নাম ধৰ্ম গোটেই অসম জুৰি প্ৰচাৰ কৰিছিল আৰু তাৰ লগত মাধৱ গুৰুজনাই আকৌ এটি ঘোষা উল্লেখ কৰিছে, হৰি নামৰকে বৈকুণ্ঠ প্ৰকাশে প্ৰেম অমৃতৰ নদী, শ্ৰীমন্ত শংকৰে পাৰ ভাঙি দিলা বহে পৰমানন্দ হেৰি। আজি আমি ইয়াত যিসকল ভক্তবৃন্দ থাকে প্ৰত্যেককে দিয়ে। আমরা আপনি আগেই ইন্ট্রোডাকশন করেছে, আশ্রমের জন্মলগ্ন থেকে উনি আছেন, উনি খুব কাছে থেকে দেখেছেন। তো উনি যে বিষয়ে তিনি বলেছেন এই বিষয়ে কিছু বলছিলেন। কিরণচন্দ্র মেসেন উনি হলেন আমাদের স্থানীয় গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ, আর একজন প্রবীণ ব্যক্তি, বিশেষ করে অসমীয়া সাহিত্যের উপর। আর স্বনামধন্য সাহিত্যিক, আসামের একজন স্বনামধন্য সাহিত্যিক। তো আর আমাদের গুরুজি খুব স্নেহধন্য ছিলেন। আর বাকি তো উনি এতক্ষণ বলেছেন, আপনারা বুঝতে পেরেছেন। আর আমাদের একজন লোকাল গার্জিয়ান থেকে উনি আসেন, আপনার আমাদেরকে খুব গর্বিত। ধন্যবাদ। সরস্বতী দিয়ে আমাকে কিছু বলতে বলেছেন। কি আর বলবো, এই আশ্রমে তার সম্মুখে দাঁড়িয়ে তার স্মৃতিচারণা করা আমার কাছে যথেষ্ট গর্বের বিষয়। আর তার সঙ্গে সঙ্গে
কিছু মাঝে মাঝে অনুতাপের বিষয় আসে, এই জন্য যে আজ আমরা বুঝতে পারছি তিনি কোন পর্যায়ে মহাপুরুষ ছিলেন বা ব্যক্তিত্ব, কিন্তু তাকে যখন আমরা কাছে পেয়েছি, বিশেষ করে আমি তার সান্নিধ্যে এসেছিলাম, তার জীবিতকালে তার প্রত্যক্ষ অবস্থায় তাকে কোনোদিন গুরু বলে ভাবিনি। অনেক ব্যাপার হয়েছে, তার কথা শুনিনি, এই জন্য আমি মাঝে মাঝে অনুতাপ হয়। তিনি বলেছেন এদিকে যা, আমি বলছি এখন চলে যাবো, আর্গুমেন্ট করতাম। হ্যাঁ, গুরু বলে কি জিনিস জানি না, তাকে আমি সাধুবাবা বলেই জানতাম। কারণ আমি যখন তার সান্নিধ্যে এসেছিলাম তখন এই আশ্রম হয়নি, চাকরিতে দুটো মাঠ, আমার বাল্যকালে স্মৃতিচারণ করছি। এখান থেকে এই যে রাস্তাটা গেছে তার শেষ পর্যন্ত আমাদের বাড়ি ছিল, আমাদের একটা ফার্ম হাউসের মতো বাড়ি ছিল। তো 1968 সালে হিমালয় থেকে গুরুজি যখন আসলেন পুরীতে, সেটাও সেটাই, আর ওখানে আমার দাদুজি যে আমাদের ওলা আশ্রমের দাদুজি ওখানে ছিলেন, তখন বলতে তোমার ভাই তুমি আসামে নিয়ে যাবে, উনি যেতে রাজি হননি, পড়াশোনা আছে পড়াশোনা দর্শনে নিয়ে যাবো বলে আমাদের বাড়িতে আসবে। ছোট ছিলাম, আমার তখন 6 বছর বয়স। আমার যেটুকু মনে পড়ছে আমি ওই অংশগুলো আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো। তো আমাদের বাড়িটা একটা 8 প্যাটার্নের বাড়ি ছিল। এদিকে 3টে ঘর, মাঝখানে একটা হল, তারপর উল্টো সাইডে আবার 3টে ঘর। প্রথম ঘর, তারপরে মাঝখানে একটা বারান্দা। আমি তো ছোট ছিলাম, মায়ের সাথে আমরা অপোজিট ঘরে থাকতাম, কাপিকে অপোজিট করে ওই পুরীজি এসে শুনতে পেলে যে একজন সন্ন্যাসী এসেছেন ওই ঘরে ঠাকুর প্রণাম দিয়ে এসেছিলেন। তখন আমার 6 মাস বয়স, আমার কিছু মনে নেই, মায়ের মুখে শুনেছি তুমি এইভাবে থাকতেন। সকালবেলা আমি ভোর কীর্তন, তারপর আবার দুপুরবেলা ভোগ কীর্তন, সন্ধ্যাবেলা কীর্তন, আর তখন যেমন অক্ষয় তৃতীয়া, বিশেষ গুরু পূর্ণিমা, বিশেষ উদয়াস্ত কীর্তন, অষ্টপ্রহর, এক নামে কীর্তন থেকেই থাকতো। আর শহরে ব্যক্তিরা আসতেন। এরকম একটা দিন সেদিন ছিল, তখন আমার কিছুই জানতাম না। তারপর আমার স্মৃতিচারণ করে মনে পড়েছে যে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিন বাড়িতে প্রজেক্টগুলো করা কীর্তন আছে। তখন আমি এলপি স্কুলে পড়ি, ক্লাস 1-এ, আমার মনে আছে এখনো। তো বাড়িতে ভোরবেলা থেকে কীর্তন হচ্ছে, উদয়াস্ত কীর্তন। তো আমার দাদা, তার সঙ্গে আমরা দুজন স্কুলে যেতাম সকালবেলা 6টার সময় বেরিয়ে যেতাম স্কুলে। তো কীর্তন হচ্ছে, আমি ছোট আছি, তখন আমার কীর্তনে বাড়িতে কীর্তন হচ্ছে, কি বলছে আমি স্কুলে যাবো না। তখন আমি শুরু করেছিলাম, আমার মনে আছে। তখন শুনতে গুরুজি বলেন কি হয়েছে, ঠিক আছে আজকে স্কুলে যেতে হবে। আমি খুব আনন্দিত হলাম। তারপরে কিছুক্ষণ পরে গুরুজি বলছেন যা স্নান করে আয়। আর বাড়িতে সে স্নান করে তার ঘরে ডাকলে, ঘরে ডেকে আমাকে বলে যে আসনে বস, কম্বলের উপর বসতে দিলেন। বাড়িতে আরো কয়েকজন ছিল, আমার দাদারা ছিল, কাকুমনি ছিলেন, আরো কয়েকজনের সঙ্গে। তখন বলে আজকে দীক্ষা হবে। তখন দীক্ষা কি জিনিস জানতাম না, ওইটুকুই জানতাম দীক্ষা হলে ডিম মাংস পেঁয়াজ কিছু খাওয়া যায়। তো আমারও ভালো লাগতো, আমি আচ্ছা দীক্ষা হবে, খুব ভালো। তো কানে আমাকে, তারপর বসে আমাকে দীক্ষার মন্ত্র দিলেন। মন্ত্রের মিনিং তখন আমি কিছু জানতাম। 6 বছর বয়স, আমি দীক্ষা হয়ে যাওয়ার পর বললেন নিয়মকানুন সব জানো তো? হ্যাঁ, ডিম মাংস পেঁয়াজ মাছ ছেড়ে দেওয়া না, মাছ তো আমাকে বলে
খেয়েও, শুকনো মাছ খেয়েও না, আর ডিম মাংস পেঁয়াজ খেয়েও না। আর বাকি নিয়ম তোমাকে তোমার মা বাবার করে দেবে। তো বলো না মন্ত্রের মিনিং আমি কোনো কিছু বুঝতাম না, বুঝি নেই। আমি আসলাম, মন্ত্রটা বলে আমি একটা কাগজে লিখে সুন্দর করে দিয়ে এটা ফোল্ড করে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে আমাকে বুঝি জিজ্ঞেস করেন মন্ত্র মনে আছে? আমি কাগজে লিখে দিয়েছি। কাগজে লিখতে তো কে বলবো, কাগজটা আপনি নিলেন, তারপরে আমার কানের মধ্যে মন্ত্রটা দিলেন, মনে আছে। তারপর চলে গেল। তো মাঝখানে অনেক ঘটনা ঘটেছে। আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে এই মন্ত্রের বিষয়ে বলি। কিছুদিন পর সব মন্ত্র আমি ভুলে গেছি। আসলে বসতাম না, মন্ত্র মনে হচ্ছে না। কাউকে জিজ্ঞেস করবো যে তাও আমার একটা ইগো তখন ছোটবেলা বাল্যকাল খাওয়া অবস্থায় তার 1 বছর পর এই মন্দির প্রতিষ্ঠা 1969 মন্দির প্রতিষ্ঠা হয়। মন্দির ছিল শুধু একটা দরজা, বাঁশের বেড়া। তখন মন্দির প্রতিষ্ঠা কিছুদিন পর কালী পূজার দিন রাত্রেবেলা ওখানে চায়ের দুটো বাক্সের মধ্যে বসাইছি। মা গোপালজি আসা ছিল, গুরুজি আর স্বর্ণানন্দ স্বামীজি সনতা তখন এই ঘরেই শুতে। আর এখানে জাস্ট টিন দিয়ে জ্বালা ছিল না। তো কালী পূজার দিন ওখানে সবাইকে ডাকলেন। আমরা যারা ভাই বোন হয়েছিলাম ছিল, প্রতিমা দিয়েছিল, এখন চলে গেছে, প্রতিমা দিয়েছিল। আমার মনে আছে দিদিরা সবাই এখানে বসে আছি। আমি এই ঘরটা তো ওই 12 বাই 12 বা 14 বাই 14 ঘর ছিল। ওই ওয়ালের তারপর 4 অংশ ছিল, একদম ওই সাইডে আমি ওয়াল ঘেঁষে বসে আছি। গুরুজি এই দিকে বসে আছে, মাঝখানে প্রায় 10 ফুট ডিস্টেন্স। সবাইকে বলছে নাম করবে। আমি আর নাম কি করবো, নাম তো ভুলে গেছি, আমি মনে নেই, বলতে পারছি না। তো বসে বসে আছি, প্রার্থনা করতে বুঝে আমি নাম করতে দাও। হঠাৎ তোমরা বিশ্বাস করবে না, গুরুজি বসেছিলেন এই ঘরের ধারে, প্রায় 10 থেকে 12 ফুট ডিস্টেন্সে আমি বসে আছি ওখানে। হঠাৎ দেখি, আমি চোখ বুজে বসে আছি, হঠাৎ কানে বসে একটা মানে এরকম আওয়াজ, আর ওই নামটা কানের সামনে বলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার নামটা বলেন, আমি 2বার 3বার নামটা উচ্চারণ হচ্ছে, কানের সামনে এসে আমাকে কেউ বলে দিচ্ছে। তো আমি অবস্থাতে নামটা শুনে নিলাম, তখন একটা কনসাস হয়েছে আমার যে এটা ভালো করে বুঝে নিলাম। বুঝে বলছি ভালো যে গুরুজি আমার কানে এসে বলছে, আর আওয়াজটাই বুঝতে পারছি। চোখ খুলে দেখি উনি ওনার জায়গায় বসে আছে। তো অন্তর্যামী গুরুজি বুঝতে পেরেছিলেন যে আমি নামটা ভুলে গেছি, আমার প্রার্থনা শুনতে কাছে ছিল। উনি ওখান থেকে এসে আমাকে নামটা আবার বলেছেন। এটা আমার একটা জীবনের একটা ঘটনা। ঠিক আরেকটা এরকম ঘটনা ঘটেছিল। তখন এই নাট মন্দির হয়ে গেছে, ঠিক এরকমই আরেকটা ঘটনা। আমাদের গুয়াহাটির পিসিমণি আর পিসামশাই এসেছিলেন। পিসামশাই খুব ভালো গান করতেন। একদিন গুরুজি ওইরকম জায়গায় বসে আছে, পিসামশাই গান করছেন, আমি খোল বাজাচ্ছি, এরকম ডিস্টেন্সে বিভিন্ন ভোজন দান করছিলেন। অপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছিল। হঠাৎ গুরুজি ওখানে বসে, আরো যারা আপনারা ছিল তাদের মনে আছে ওখান থেকে বসে মানে একটা গাড়ি যেভাবে যায় ঠিক এইভাবে একদম ওখান থেকে যখন গানের তরঙ্গের সাথে একটা স্পিডে এবার কিন্তু বিশেষ ওই পরিবেশে আমাকে কানে গিয়ে যে মন্ত্রটা দিলেন,
ঘটনা একটা রিলেটেড করে বললাম। তারপর আমি পিছিয়ে যাচ্ছি আমার আগের বাল্যকালের ওই দীক্ষার পরিবেশ বা 6 বছর বয়সে যখন আশ্রম হয়নি, তো আমাদের বাড়িতে প্রতিদিন কীর্তন হতো। সকালবেলা দুপুরবেলা ধরে আশ্রমের কয়েকজন লোকজন আসতো। সন্ধ্যাবেলা যখন কীর্তন হতো, কীর্তন শুরু হওয়ার পর আমার এখনো মনে আছে আমাদের যে ঘরের মধ্যে যারা থাকতো, কেউ তো কীর্তন শুরু হওয়ার পর কেউ জ্ঞান থাকতো না। অষ্টশান্তিক ভাবে উদয় হতো। তখন অষ্টশান্তিক ভাব কি জিনিস জানতাম না। সবাই কেউ হাসছে, কেউ কাঁদছে, কেউ আরতি করছে, এরকম পরিবেশ থাকতো। এইভাবে চলছিল। আর আমি খুব গর্বিত বোধ করি, আমি ছিলাম বাড়ির ছোট ছেলে। যখন খুব ছোট ছিল তখন পুরীতে তখন মোমো থাকতেন, একাদশী অমাবস্যা পূর্ণিমাতে মোমো থাকতেন। তো মোমোর সময় আর আমি ছোটবেলা থেকে একটু পুলিশের কাছে একটু ফলো করতাম। তো মোমো যখন থাকতেন তুমি আমাকে ডেকে দিতেন, আজকে তুমি কথা বলছ না, তুমিও তোমাকে মোমো থাকতে হবে। তো আমি মোমো থাকতাম, ওনার পাশে বসে খেতাম। ওই প্রতিদিন একাদশী এইভাবে করতাম। তারপর আমার ছিল মর্নিং স্কুল, সকাল 6টা থেকে 10টা। তো স্কুল থেকে ফেরার পর গুরুজির কাছে জানতাম। আমার এখন মনে আছে ওই ঘরটাতে কীর্তন হতো, গুরুজির পাশে আমাকে ঘোরার পর তার পাশে শুতাম। তারপর যখন বিকালে যখন অন্যরা বক্তব্য রাস্তা অবধি চলে যায়, তো এরকম একটা সান্নিধ্য পেয়েছিলাম ছোটবেলা থেকে। তারপর যখন থাকতো বাড়িতে, আমি যখন ঘোরের একদিকে আর আরেকদিক দুই হাতে বাজাতে পারতাম না, ছুটতে পারতাম না। ঠিক আছে, ঘোরটা এগিয়ে দিতেন, তারপর আমি একদিকে যেহেতু আরেকদিকে হাতে যেত না, তবুও আমাকে হাওয়া দিতেন, বাজা বাজা। তো তার ওই ইন্সপিরেশনের জন্যই আমি পরিচিত দেখছি। আমার কোনো টিচার ছিল না, শিখিনি, কিন্তু খুব বাজাতে পেরেছিলাম। ছবির মতো সঙ্গে আমি বাজিয়েছি। তো তার একটা কৃপা আমার মধ্যে ছিল। তারপরে আমি দূরে চলে যাই। এই আশ্রম যখন প্রতিষ্ঠিত হয়, তারপর তখন ওখানে একটা লাইব্রেরি স্থাপন করেছিল, যার নাম দিয়েছিলেন অসীমানন্দ গ্রন্থাগার। আমি দেখেছি একবার উনি যেখানে যেতেন বিভিন্ন ধরনের বই নিয়ে আসতেন, সব বইগুলো ওখানে রাখা থাকে। তার সঙ্গে একবার কোথায় গিয়েছিলাম, নামটা মনে পড়ছে না, তো রেল স্টেশনে নিয়ে গেলেন বুক স্টলে গিয়ে এই বই অনেকগুলো বই কিনলেন। বলে কি বই কিনতে হবে না লাইব্রেরিতে হবে? লাইব্রেরিতে যেমন বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ ছিল। তো লাইব্রেরিতে কি হতো, আমাদের যখন পরীক্ষা শেষ হয়ে যেত উনি একটা লিস্ট বানিয়ে দিতেন। আমাদের তখন ওই ডিসেম্বর মাসের পরীক্ষা শেষে 1 মাস ছুটি থাকতো। 1 মাসের মধ্যে তখন টিভি ছিল না, কিছু ছিল না, আমাদের লিস্ট বানিয়ে দিতেন, এই বইগুলো তোমাদেরকে পড়তে হবে 1 মাসের পর। আমাদেরকে পড়তে হবে এই বইগুলো, এতে সৌন্দর্য মহাভারত জীবনের সত্তরলীলা বা গোসাই জীবনী সব ছিল। তার সঙ্গে সঙ্গে আমি সুভাষ বলছি, বিপ্লবীদের বই ছিল, আমি সুভাষ বলছি, বিনয় বাদল দীনেশ, হ্যাঁ, তারপর মাস্টার দাস, সূর্য সেন, ওই ছোটবেলায় যখন আমি ক্লাস 1-2 থেকে পড়তাম এই বইগুলো পড়েছিলাম। বাংলাদেশের যুদ্ধ, তো আমি সুভাষ বলছি মতন আমি মুজিব পড়ছি, বইটা পড়েছি। তখন আমিও বই পড়ার আমার খুব বই পড়তাম। আর আরেকটা কথা আমার খুব রেখাপাত করেছে, তখন দেব সাহিত্য কুটিরের বই বেরোতো, মহাভারতের রামায়ণের ক্যারেক্টারগুলো আলাদা আলাদা। যেমন
রাম সীতা শৈবা হরিশ্চন্দ্র ছোট ছোট ক্যারেক্টার মহাভারতের ছোট ছোটই বই যেখানে রানা প্রতাপ শিবাজি এই ধরনের ক্যারেক্টার ছোট ছোট বই মানে বাচ্চাদের জন্য এই বইগুলো রাখা যাবে। তো এইগুলো আমার খুব ভালো লাগতো, ছোট বই সঙ্গে আমার ফটো ছিল তো ওই বইগুলো। আর আমি কি করতাম, বইগুলো বসে থাকতো শেষ করতাম। তো ওই উনি গুরুজি খুব লক্ষ্য করতেন, তো আরো বই আনতেন, আমরা বলতেন বই পড়লাম। এর মধ্যে কি হলো, আমি মন্দির তখন হয়েছে গোসাইজি জুলন পূর্ণিমাতে গোসাইজি জন্ম উৎসব পালন করেন। তখন উনি একটা মানে বসে লিখো বসে আঁকো প্রতিযোগিতা করবে, গোসাইজির ছবি আঁকো, সবাইকে আঁকতে হবে। তো আমরা বাচ্চারা সবাই এখানে আছি, গোসাইজি তো হয়নি, কিছুটা হয়েছে, কিন্তু গোসাইজি সব কিছু কালার দিয়ে পাটা কালার দিয়ে গোসাইজি হ্যাঁ। তো ঠিক আছে, খুব প্রান্ত করতে পরে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ সবাইকে দিলেন। তারপর থেকে হঠাৎ একটা প্রাইজ ডিক্লেয়ার করলেন, একটা দেখছি গীতার কাছে একটা গীতার, এই গীতাটা দেখছি তারপর সবাই প্রাইজ দিচ্ছেন। আমি ভাবলাম আমার মনে প্রশ্ন গীতাটা এই প্রাইজ তো তাকে দিচ্ছেন সব শেষ হলো। তারপর ঘোরাতে দিলেন। এখন এই আমাদের এই লক্ষ্মণানন্দ গ্রন্থাগার আমাদের এখানে আছে, এই গ্রন্থাগারের শ্রেষ্ঠ পাঠক হিসাবে তরুণ কুমার বিশ্বাসের আমাদের এই গীতাগান সমুদ্র তার নিজের হাতে লেখা আছে, লিখে শ্রেষ্ঠ পাঠক হিসাবে। আশ্রমে যতগুলো বই আছে আমি বুঝতে পারি উনি লক্ষ্য করেছিলেন না, কেন পড়া হয়ে গেছে। আমি এত জ্ঞানী ছিলেন উনি দিয়ে গীতানে দিয়ে আগে আমার কাছে আছে। এই ছিল তার লক্ষ্য, সবার প্রতি আমাকে বলে না, আমার বয়সী বা বড় সবার প্রতি একটা ইন্ডিভিজুয়াল কেয়ার ছিল, তাকে তৈরি করার জন্য তাকে অনুপ্রাণিত করা। আমি আজও কি ঘুরতে থাকা কাউকে দেখিনি যে তাকে মানে ডিসাইডেড করার জন্য, তাকে তার যেটা তার মধ্যে লক্ষ্য করেছিলাম, তার একটা লোক আছে তার মধ্যে হাজার পোস্টার আছে, ওটাকে দেখতে পারে ভালো, এত ভালো দেখতে পারি, তাকে এই করা যায়, তাকে কীভাবে এই খেলাটাকে কীভাবে বাড়াবো, দাম দিতে পারি, তাকে কীভাবে ওটাকে একটা আরও মোটিভেট করা, ওই দিকে তার অশেষ। যে জন্য আজ আমি দৌড়া বাজাচ্ছি, ফুল বাজাতে পেরেছি, গান গাচ্ছি, আরও আমাদের তখন একটা প্রতি 7টা বছর তখন একটা আমাদের একটা মাথার মধ্যে ছিল, এইবার রাজস্ব হবে বা একটা উৎসব হবে, বুঝিয়ে আসবেন আশ্রমে কালচার, তারপরে উনি বলছেন কালচারাল প্রোগ্রাম হবে, ওখানে আমরা গান করবো, কিন্তু সারা বছর ধরে আমাদের একটা প্রিপারেশন থাকবে, ওইটা বাবাকে শোনাবো, খুশি হবে। এই জন্য আমরা সারা বছর ধরে একটা রিহার্সাল করে যেতাম। আর উনি কাউ বলতেন, আমরা বলছিলেন যে আশ্রমে কোনো উৎসবে আমরা শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান রাখবো। আর এখানে নামি দামি আর্টিস্ট আনবেন না, নামি দামি আর্টিস্ট ওরা নিজেদের মধ্যে করবে। তো ওইটাই আমাদের স্টেজ দিয়ে আছে। ওখান থেকে আমরা আজকাল যেগুলো বিভিন্ন স্টেজে আমি প্রোগ্রাম করেছি, বিভিন্ন বড় অনুষ্ঠানে দেখি, ভয় ওটা দূর হয়ে গেছে ওনার অনুপ্রেরণা। আমরা যখন আশ্রম প্রতিষ্ঠা হয়, তারপর ওই যেমন লাইব্রেরি যেমন লক্ষ্মণানন্দ গ্রন্থাগার হয়েছিল, ঠিক আছে, তখন সুকুমার রায় একজন অন্ধ মাস্টার বলতাম, অন্ধ, উনি একজন সংগীতজ্ঞ ছিলেন সুকুমার রায়, ওনাকে দিয়ে স্থাপনা করেছেন। ওটার নাম ছিল বিজেপি
তারপর শাস্ত্রীয় মহাবিদ্যালয়ের দিয়ে আমাদেরকে আমরা ছোট ছোট ভাই বোন আমরা ছিলেন তাদেরকে দিয়ে আমাকে বললেন তোমরা শিখে আমার দিদি ওদের কাম শেখার জন্য প্রতিদিন এখানে সপ্তাহে 2-3 দিন করে ক্লাস হবে। তারপর যখন এখানে তারপরে স্কুলটা রেগুলার শুক্রবার তারপর আমরা যখন কাম করতাম তারপর আমরা বাইরে চলে যেতাম উস্তাদের কাছে গান শেখাতে। এর মধ্যে একটু বলে রাখি, তো আমার ছোটবেলা থেকেই তোমরা গানের দিকে ঘুরে ছিল। তো আমার বাবা বলেছিল আমরা 7 ভাই ছিলাম, এর বেশি গান গানটা তো বেশি হতো তাকে হচ্ছে সঙ্গীতের দিকে দিয়েছিল। তখন বাবা নিজে বললেন ঠিক আছে আমার যারা এটা বলেটাকে আপনার মধ্যে জানিনি বুঝে খুব সঙ্গীতের প্রতি ছিলেন উনি ওস্তাদ কেরামতুল্লাহ খান